বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে 1/11 অর্থাৎ 2007 সালের 11 জানুয়ারি একটি বিশেষ বিতর্কিত অধ্যায় হিসেবে বিবেচিত। সেদিন দেশের রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপে এক বড় পরিবর্তন ঘটেছিল, যা পরবর্তী বছরগুলোর রাজনৈতিক চিত্রকে গভীরভাবে প্রভাবিত করেছে। 1/11-এর সময় ঢাকায় নিযুক্ত কিছু পশ্চিমা দেশের কূটনীতিক সক্রিয় ভূমিকা পালন করেন। মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া বিউটিনিস, ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী এবং জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রেনাটা ডিজালিয়েনকে সবচেয়ে বেশি তৎপর হিসেবে দেখা যায়। তারা নিয়মিত বৈঠক করতেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখতেন। উইকিলিক্সে প্রকাশিত মার্কিন কূটনৈতিক গোপন বার্তায় উঠে এসেছে তারা ঢাকার রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণের জন্য নিজেদের মধ্যে নিয়মিত বৈঠক করতেন, যা কফি গ্রুপ নামে পরিচিত ছিল। এই গ্রুপে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি ও জাতিসংঘের প্রতিনিধি অংশ নিতেন। জাপানকেও এতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। 2007 সালের 4 জুন দ্য ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনের মাধ্যমে জানা যায়, খালেদা জিয়া এবং শেখ হাসিনার সঙ্গে বৈঠকে তৎকালীন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া বিউটিনিস বলেছিলেন, পরিস্থিতির অবনতি হলে সেনাবাহিনী হস্তক্ষেপ করতে পারে। বৈঠকের সূত্র উদ্ধৃত করে ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য দিয়েছে। সে প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, মার্কিন রাষ্ট্রদূতকে খালেদা জিয়া বলেছিলেন, সেরকম কিছু হলে সেনাবাহিনী তাকেই সমর্থন করবে। অন্যদিকে আওয়ামী লীগ নেতা শেখ হাসিনাও বিশ্বাস করতেন যে কোনো ধরনের সামরিক হস্তক্ষেপ তার পক্ষেই যাবে। তখন আঁচ করা যাচ্ছিল যে পর্দার আড়ালে কূটনীতিকরা হয়তো কোনো ভূমিকা রাখছে। এমন অবস্থায় ঢাকায় নিযুক্ত কানাডার হাই কমিশনার বারবারা রিচার্ডসন এক অনুষ্ঠানে মন্তব্য করেন, প্রধান রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ছাড়া নির্বাচন হলেও আন্তর্জাতিক বিশ্বে তা গ্রহণযোগ্যতা পাবে না। এর কিছুদিন পরই ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার ক্ষমতা দখল করেন। মনে করা হচ্ছে এই শাসন নিয়ে এসেছে কূটনৈতিকরাই। 1/11-এর আগে পরে ঢাকায় দায়িত্ব পালন করা বেশ কয়েকজন কূটনীতিকের বাংলাদেশের রাজনীতিতে নাক গলানোর অভিযোগ ওঠে। এই বিদেশি কূটনৈতিকরাই রাজনীতির বাইরে গিয়ে এমন একটি সরকার গঠনের চেষ্টা করেছিলেন যারা বিদেশিদের কথায় উঠবে বসবে, কিন্তু একটা সময় সেটা সম্ভব হয়নি। আবার কেউ কেউ বলছেন, কূটনীতিকরা সব দলের অংশগ্রহণে নিশ্চিত করার জন্য তত্ত্বাবধায়ক সরকারের উপর চাপ সৃষ্টি করতেন। তারা নিয়মিত বিবৃতি দিয়ে দেশের রাজনৈতিক অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করতেন। একই সঙ্গে বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং এশীয় উন্নয়ন ব্যাংককে একই ধরনের উদ্বেগ প্রকাশ করতে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছিল। মার্কিন কূটনৈতিক বার্তায় উল্লেখ আছে, সৌদি আরবকেও পশ্চিমাদের মতো উদ্বেগ প্রকাশ করতে নির্দেশ দেওয়ার প্রস্তাব করা হয়েছিল। সে সময়ের আলোচিত কূটনৈতিক প্যাট্রিসিয়া বিউটিনিস 2007 সালের জুনে ঢাকা ছাড়েন। পরবর্তীতে তিনি শ্রীলঙ্কা ও মালদ্বীপে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে মানব পাচার বিষয়ক দায়িত্বেও নিয়োজিত হন। তার উত্তরসূরি জেমস এফ মরিয়ার্টিও 1/11 পরবর্তী সময়েও বিতর্কিত ভূমিকায় ছিলেন। পরে তিনি আবার ঢাকায় ফিরে এসে তৈরি পোশাক শিল্পের উন্নয়নে ত্রিপক্ষীয় উদ্যোগে প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করছেন। অন্যদিকে ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীও ঢাকা ছাড়ার পর ব্রিটিশ সরকারের পররাষ্ট্র দপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং পরে পেরুতে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হন। তারপরে ব্রিটিশ হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন স্টিফেন ইভান্স। জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রেনাটা ডিজালিয়েন পরবর্তীতে মিয়ানমারে দায়িত্বে থাকাকালে রোহিঙ্গা সংকটের সময়ে বিতর্কিত ভূমিকা নিয়েছিলেন এবং শেষ পর্যন্ত তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। বিশ্লেষকরা মনে করেন 1/11-এর ঘটনা মূলত দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটের ফল। প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বন্দ্ব এবং রাজনৈতিক অস্থিতিশীলতা মূল চালিকা শক্তি। তবে সেই সময় বিদেশি কূটনীতিকদের সক্রিয় ভূমিকা এবং বিভিন্ন পক্ষের সঙ্গে তাদের ঘনিষ্ঠ যোগাযোগ পরিস্থিতিকে আরো জটিল ও বিতর্কিত করে তুলেছিল। 1.5 দশকের বেশি সময় পেরিয়ে গেলেও 1/11 এখনো বাংলাদেশের রাজনীতিতে বিতর্কিত অধ্যায় হিসেবে থেকে গেছে। কে কতটা ভূমিকা নিয়েছিল এবং বিদেশি প্রভাবের পরিধি কতদূর ছিল, এই প্রশ্নের উত্তর আজও স্পষ্ট নয় এবং রাজনীতিবিদ, বিশ্লেষক ও ইতিহাসবিদদের মধ্যে এ নিয়ে আলোচনা অব্যাহত। ডেস্ক রিপোর্ট,
ঢাকা এক্সপ্রেস।